আসসালামু আলাইকুম। প্রায় ৮-৯ দিন মার্কেট বন্ধ থাকার পরে আগামীকালকে মার্কেট ইনশাআল্লাহ খুলবে। মার্কেট কেমন যেতে পারে আ আমরা সেটা দেখব। তার আগে আমরা দেখব যে মার্কেটে কোন শেয়ারগুলো বা কোন সেক্টর মুভমেন্ট করছিল এবং সেই ধারাবাহিকতা আগামী সপ্তাহে আগামীতে মার্কেট খুললে পরে সেই ধারাবাহিকতা থাকবে কিনা। বিশ্ব পরিস্থিতিও খুব একটা অনুকূলে নাই। দেশে তেলের প্রচণ্ড সংকট। পেট্রোল পাম্পের মালিকরা অলরেডি পাম্প বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। সবকিছু মিলায় আ বা দেশে জ্বালানি সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। এরকম অবস্থাতে আমাদের মার্কেট কেমন হতে পারে বা আমাদের চিন্তাভাবনা কি হবে? আমরা কি ধরনের পদক্ষেপ নিব? সেটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে। প্রথমত আমরা একটু ইনডেক্স নিয়ে দেখি DXYX মার্কেট মার্কেট একটা শার্প পতন হয়েছিল যুদ্ধ পরবর্তী পর্যায়ে মধ্যপ্রাচ্যে এবং সেটা রিকভারি করার চেষ্টা করছে মার্কেট এবং খুব স্বাভাবিকভাবেই মার্কেটের একটা কারেকশন হওয়া উচিত, একটা হেলদি কারেকশন। খুব বেশি দূর না, ৫,১০০ ফিবোনাকি 618 এই ধরনের একটা মুভমেন্ট হওয়ার পরেই একটা কারেকশন হয়। যেমন ধরেন এখানে হয়েছিল একটা শার্প মুভ দেওয়া পতন শেষে ওঠার পর এখানে হয়েছিল। তারপরে আমরা যদি দেখতে পাই এই জায়গাতে হয়েছিল। এই প্রত্যেকটা মাপই আমরা ফিবোনাকি 618 পাবো। আমরা যদি ফিবোনাকি দিয়ে মাপি তাহলে 618 পাবো। আমরা এখানে ফিবোনাকি 618, আমরা এখানে ফিবোনাকি 618 পাবো। 618 দেখেন এখানেও একটা ফিবোনাকি 618 এর একটা কারেকশন হতে পারে। মার্কেট নেমে আসতে পারে ৫,১৪২ এরকম জায়গাতে, ৪০ এরকম জায়গাতে মার্কেটের একটা হেলদি কারেকশন হতে পারে। আমরা ঘাবড়াবো না, ফার্স্ট কথা। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন দেখব যে মার্কেটে সেক্টরগুলো কী অবস্থা। আমরা আম দেখতে পাচ্ছি ফেসবুক এবং ইউটিউবে বেশ কিছুদিন ধরে একটা চার্ট ঘুরে বেড়াচ্ছে যে ব্যাংকিং সেক্টরগুলোর অবস্থা খুবই খারাপ এবং প্রায় অর্ধেক ব্যাংক এবার কোনো ডিভিডেন্ড দিতে পারবে না। আমি আপনাদেরকে বহু আগে থেকেই সতর্ক করছি যে ব্যাংকগুলো খুব একটা ভালো পজিশনে নাই। ব্যাংকগুলো সামনে ডিভিডেন্ড দিতে পারবে বলে মনে হচ্ছিল না আগে থেকে এবং ব্যাংকগুলো যে জায়গাতে গিয়েছিল ব্যাংক সেক্টর ব্যাংক সেক্টর যে জায়গাতে আছে এখান থেকে ব্যাংক সেক্টরের আপসাইড মুভমেন্ট দেওয়া খুব কঠিন। আমি বারবার বলছিলাম যে ফিবোনাকির একটা প্যাটার্ন আমরা এখানে ফলো করি, সেই প্যাটার্নটা এই চার্টের এখানে পড়ে গিয়েছে, ট্রেন্ড লাইন ভেঙে গিয়েছে ওভারঅল এবং সব কিছু মিলায় এইটা ব্যাংক সেক্টরটা মোটেও ভালো না। একজন ফলোয়ার লিখছিলেন আমার একটা ভিডিওতে যে না ব্যাংক সেক্টর আরও ভালো হবে, কিন্তু আমি টেকনিক্যালি কোনো সিগন্যাল দেখতে পাচ্ছিলাম না ব্যাংক সেক্টর ভালো হওয়ার ক্ষেত্রে। বরং ব্যাংক সেক্টর যদি কোনোভাবে বাই চান্স ১৬ টাকা ব্রিজ করে নিচের দিকে নেমে যায় তাহলে ব্যাংক সেক্টরের নিচের দিকে নামার ১৪ টাকা ৬০ পয়সা এরকম লেভেলে ব্যাংক নেমে আসার সম্ভাবনা আছে। কেমন? তো আমরা এই বিষয়গুলো একটু সতর্কতার সাথে দেখব। এই ধরনের ভারী শেয়ার, অনেক শেয়ার যে শেয়ারগুলোতে আছে, এই শেয়ারগুলো নিয়ে সেক্টর অনুযায়ী গোটা ব্যাংককে উপরের থেকে আরো উপরে নিয়ে যাওয়াটা সো টাফ। ব্যাংক সেক্টরকে ফার্স্ট ১৬ টাকা ৫০ পয়সা পার করতে হবে। এটা পার করার পরে ব্যাংকের মাথার উপরে ১৭,৫০ এখানে ভলিউম আছে। এইখানে এই যে এই ভলিউমগুলো এই জায়গাতে আছে। এই ভলিউমগুলো এখানে আছে। এটা পার করা সো টাফ। সো আমি আ আ বিশ্বাস করি টেকনিক্যালি যে ব্যাংক সেক্টর আমরা অদূর ভবিষ্যতে আগামী ৩-৪ মাসে ব্যাংক সেক্টর ১৪,৫০, ১৪,৬০ এরকম জায়গাতে নেমে আসার টেকনিক্যালি সমূহ সম্ভাবনা আছে। সো একটু সতর্কতার সাথে ব্যাংক সেক্টরে বিনিয়োগ করবেন বা বিনিয়োগ করার চিন্তাভাবনা করবেন। যদি এরকম হয় কিছু ব্যাংক আছে আপনার কেনা দামের কাছাকাছি, পরামর্শ থাকবে ওখান থেকে বের হয়ে আসবেন কিনা এটা বিবেচনা করতে। অবশ্যই নিজস্ব বিশ্লেষণ প্রয়োগ করবেন, করে সিদ্ধান্ত নিবেন যে আপনি ওখান থেকে বের হয়ে আসবেন কিনা। তো ঠিক আছে, মোটামুটি ব্যাংক সেক্টর নিয়ে এটা কথা বলা গেল। চলেন ফিন্যান্স নিয়ে একটু কথা বলি। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আমরা যদি সাপ্তাহিক চার্টে যাই ফিনান্সে তাহলে পরে সেক্টর বেশ মোটেও সুবিধাজনক অবস্থাতে নেই। আমাদের এখানে শক্ত একটা রেজিস্ট্যান্স মুখে পড়েছে ফিনান্স। তো আমি মানে টেকনিক্যালি সেক্টর 13 প্লাস করা বেশ কঠিন। এখানে অনেক সাপ্লাই আছে, যদিও অনেক ভলিউম হয়েছে এই জায়গাতে, কিন্তু এরকম রেজিস্ট্যান্স এক ধাক্কায় এটা বেশ শক্ত একটা রেজিস্ট্যান্স।
এক ধাক্কায় পার করাটা অতটা সহজ হবে না ফিনান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে। সুতরাং যে সমস্ত ফিনান্স অনেক বেড়ে গিয়েছে, ছোটো ছোটো ফিনান্সগুলো, সেখান থেকে আপনারা প্রফিট বুক করেন। এটা আপনাদের পরিকল্পনা হওয়া উচিত আগামী সপ্তাহে। এটা আমার মত, আমার বিশ্লেষণ। আপনি আপনার মতো বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন। তো 13 টাকা পার করা অত সহজ হবে না। এবার আসেন ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টর ইন্স্যুরেন্স সেক্টরেও একটা ভালো শক্ত রেজিস্ট্যান্সের মুখে পড়ে আছে। এটা সাপ্তাহিক চার্ট, এতই সহজ হবে না এই সেক্টরকে নিয়ে উপরে ওঠা। একই অবস্থা ব্যাংক এবং ইন্স্যুরেন্স প্রায় কাছাকাছি, হয়তো একদিন একটা ঝাঁকে দিয়ে উপরে উঠতে পারে, কিন্তু ওভারঅল ইন্স্যুরেন্স নিয়েও সতর্কতা অবলম্বন করবেন। ইন্স্যুরেন্সগুলোও হয়তো আরও কারেকশনের দিকে আসতে পারে। বি কেয়ারফুল অ্যাবাউট ইন্স্যুরেন্স। তাহলে আমরা কি করব? আমরা কি তাহলে শেয়ার কিনবো না? শেয়ার কেনার ক্ষেত্রে আপনারা মিউচুয়াল ফান্ডের দিকে খেয়াল রাখতে পারেন। অনেকগুলো মিউচুয়াল ফান্ড এত চমৎকার পজিশনে আছে, যা বলার মতো না, বেশ ভালো। মানে একটু সময় দিলে পারে, একটু নারিশ করলে পারে এই সেক্টরটাতে বেশ ভালো হওয়ার সম্ভাবনা আছে। সেক্টরটা পড়ে আছে, এবং এই পড়ে থাকা সেক্টরের মধ্যে কিছু কিছু শেয়ার বেশ ভালো। মিউচুয়াল ফান্ড পড়ে থাকা সেক্টরের মধ্যে কিছু কিছু শেয়ার বেশ ভালো পজিশনে চলে আসছে। আমি মানে অদ্ভুত, বেশ ভালো, মানে অনেকগুলো মিউচুয়াল ফান্ড লিড দেওয়ার পজিশনে চলে আসছে। একটু সময় দিতে হবে। কোনো কোনো মিউচুয়াল ফান্ড এমন অবস্থাতে আছে যে সময় না দিলেও হয়তো হবে, দুপ করে আপনাকে একটা ভালো গ্যাপ দিয়ে দিতে পারে মিউচুয়াল ফান্ডগুলোতে। আমরা এটা খেয়াল রাখবো। তো আমরা ব্যাংক থেকে একটু সাবধান থাকবো, ফিনান্স থেকে একটু সাবধান থাকবো, ইন্স্যুরেন্স সেক্টর থেকে একটু সাবধান থাকবো। মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে যেগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পছন্দ করেন, এরকম কিছু শেয়ার আপনারা বাছাই করে দেখতে পারেন নিজস্ব বিশ্লেষণ দিয়ে, বা আপনাদের কোনো অ্যাডভাইজার থাকলে তার কাছ থেকে অ্যাডভাইস নিয়ে আপনারা ফিনান্স, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড সেক্টরে ইনভেস্ট করতে পারেন। এর পাশাপাশি কিছু কিছু জেট শেয়ার আছে যেগুলো আরো ভালো হওয়ার সম্ভাবনা আছে। সাইপ পাওয়ার, আমি সাইপ পাওয়ারের কথা বলছি। সাইপ পাওয়ার, তারপরে অ্যাপোলো ইস্পাত এগুলো এখনো মানে সিগন্যাল দিচ্ছে উপরের দিকে আপসাইড মুভমেন্টের। ওকে। এবং এই সমস্ত শেয়ারগুলো এবং এই জেট শেয়ারগুলো নিয়ে আমি ক্রমাগত বলছি, এবং অনেকেই বেশ বিরক্ত হচ্ছেন যে না, আপনার ভিডিওতে আপনি জেড নিয়ে কথা বলছেন। আমার কাছে প্রত্যেকটা শেয়ার একটা পণ্যের মতো। আমি আমাকে যদি জেড শেয়ারগুলোতে যদি সম্ভাবনা থাকে, যদি আফসাইড মুভমেন্টের যদি স্পেস থাকে, তাহলে কেন আমি জেড নিয়ে আলোচনা করব না? ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে আপনারা ফোকাস করতে চান। ফান্ডামেন্টাল শেয়ারগুলো ফান্ডামেন্টাল সময়ের আবর্তে পরিবর্তন হয়। এক সময় বেক্সিম করে পি রেশিও ছিল 6, সেই বেক্সিমকো এখন কি অবস্থা দাঁড়ায় আছে? এসআইবিএল, এক্সিম, এইগুলো কি ফান্ডামেন্টাল শেয়ার ছিল না? ব্যাড বিসি, এগুলো কি ফান্ডামেন্টাল শেয়ার ছিল না? বাংলাদেশে ব্যাড বিসির মতো কোম্পানি, ব্লু চিপ কোম্পানি কয়টা ছিল, মাল্টিন্যাশনাল কোম্পানি? তারপরে রেনেটা, ব্রেকেট ব্যাংকিজার, এই শেয়ারগুলো কি ফান্ডামেন্টাল ছিল না? এই শেয়ারগুলো আজকে কোথায় আসছে? তো লিন্ডা বিডি, এই শেয়ারগুলো কি ছিল না ফান্ডামেন্টাল শেয়ার? সুতরাং ফান্ডামেন্টাল শেয়ার সময়ের আবর্তে পরিবর্তন হয়, এবং ফান্ডামেন্টাল শেয়ারে ধরা খেলে যেমন বিপদে পড়তে পারেন, জেট শেয়ার ধরা খেলে একই বিপদে পড়তে পারেন। জেট শেয়ারগুলো মুভমেন্টে আসছে, জেট শেয়ারগুলোতে মানি ফ্লো বাড়ছে, আপনি কেন জেট শেয়ারগুলোতে, যে শেয়ারগুলো সার্টেন রেজিস্ট্যান্স পার করে যাচ্ছে, আপনি এন্ট্রি নেবেন না কেন? আর এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, জেডি দেন আর ফান্ডামেন্টাল দেন, মূল টাকার অন ক্যাপিটাল 2%-এর উপরে ঝুঁকি আপনি কোনো শেয়ারই নেবেন না, যতই ভালো শেয়ার হোক। আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, আপনি সেই 10 লক্ষ টাকার সব টাকায় কি একটা শেয়ারে কিনবেন? না। আপনি 10 লক্ষ টাকা আপনার কাছে আছে, 10 লক্ষ টাকার মধ্যে আপনি ঠিক আছে, আপনি এমন পরিমাণ শেয়ার কিনেন, একটা শেয়ার কিনছেন, ধরেন আপনি অ্যাপল ইস্পাতই যদি কিনতে চান, আপনি একটু স্টপ লস সেট করে নিন, স্টপ লস সেট করে নিয়ে অন ক্যাপিটাল 2%। অন ক্যাপিটাল 2% মানে কি? মানে আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, তাহলে আপনি একটা শেয়ারে মাত্র 2,000 টাকা ঝুঁকি নেবেন। সেটা ফান্ডামেন্টাল হোক আর জাঙ্ক হোক, আর জেড হোক আর এ হোক, আপনি আপনি শেয়ারটাতে এভাবে এন্ট্রি দেন। দেখা যাচ্ছে যে আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি অন ক্যাপিটাল 2% ঝুঁকি নিয়ে 3টা শেয়ার কিনলেন। 3টা শেয়ার তো আপনি জেড কিনছেন না। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি কিছু কোম্পানির শেয়ার আছে, যেমন গোল্ডেন সান।
গোল্ডেন সান এই শেয়ারটা চমৎকার টেকনিক্যাল পজিশনে আছে। এই শেয়ারটাতে আগামী ভালো ভলিউম তৈরি হয়ে গেছে, ক্যান্ডেল তৈরি হচ্ছে, এই শেয়ারটা আপসাইড একটা মুভ দিচ্ছে। একটা স্টপ লস সেট করে নিয়ে আপনি এই শেয়ারটাতে এন্ট্রি দিতে পারবেন। আমরা গতকালকে একটা ইন্ডিকেটর নিয়ে আলোচনা করছিলাম, যে ভাইপার চ্যানেল এবং একটা মোমেন্টাম অসিলেটর, সেখানে যদি আমরা গোল্ডেন সানকে ফেলি, গোল্ডেন সানকে ফেলি, চমৎকার পজিশনে সে আছে গোল্ডেন সান আমাদের ভাইপার চ্যানেলের উপরে উঠে গিয়েছে এবং আমাদের মোমেন্টাম অসিলেটর 50%-এর উপরে উঠে গিয়েছে। একই সাথে আমাদের যে পার্সেন্টেজ লাইন, রেড লাইন, সেটাও 50%-এর উপরে উঠে গিয়েছে। সুতরাং এটা একটা চমৎকার কম্বিনেশন। আমাদের জাস্ট স্টপ লস হবে এই শেয়ারটাতে 9 টাকা 70 পয়সা, এরকম জায়গাতে স্টপ লস দিয়ে এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায়। একমি একমি পিএল টেকমি পিএল এটাও একটা চমৎকার। দেখেন আমাদের কি হয়েছে, আমাদের ভাইপার অসিলেটর, ভাইপার চ্যানেলের উপরে উঠে গিয়েছে, আমাদের মোমেন্টাম অসিলেটর 50%-এর উপরে আছে, আমাদের পার্সেন্টেজ লাইনের লাল যে রেখাটা সেটাও 50%-এর উপরে আছে। এটা সুপার ট্রেন্ড শুরু হতে যাচ্ছে, কেমন? সো আমরা এই জায়গাতে এন্ট্রি নিতে ভয় পাবো কেন? স্টপ লস সেট করবেন কোথায়? স্টপ লস সেট করবেন শেয়ারটাতে এই 15 টাকা 80 পয়সা একটা স্টপ লস সেট করে শেয়ারটাতে আপনি এন্ট্রি নিতে পারেন। এটা একটা সম্ভাবনাময় শেয়ার। তারপরে লিব্রা ইনফিউশন, কিছু কিছু লো পেড আপ শেয়ার আগে আসছে। লিব্রা ইনফিউশন আমাদের আমাদের মোমেন্টাম অসিলেটর 50% ক্রস করে গিয়েছে, আমাদের পার্সেন্টেজ লাইন এখনও 50%-এর উপরে ওঠেনি। আগামীকালকে যদি লিব্রা ইনফিউশন 660 টাকার উপরে ক্রস করে, ডেফিনেটলি আপনি এন্ট্রি দিতে পারেন এই শেয়ারটাতে। হাক্কানি পাল্প আমি একটু লো পেটা পেয়ে যাব, যেহেতু একটু ইন্টারন্যাশনালি মার্কেট অস্থিতিশীল এবং ফান্ডামেন্টাল কোম্পানিগুলো সামনে, ফান্ডামেন্টাল কোম্পানিগুলো বলতে আমরা ব্যাংক বুঝি, ব্যাংকগুলোর সামনে ডিভিডেন্ডের একটা ঝামেলা আছে। সুতরাং আমি একটু লো পেটা ফাইন। আমাদের মোমেন্টাম অসিলেটর 50%-এর উপরে উঠে গিয়েছে, আমাদের যে সিগন্যাল লাইন সেটাও 50%-এর উপরে আছে, সরি পার্সেন্টেজ লাইন 50%-এর উপরে আছে, এবং আমাদের একটা ভালো মুভমেন্ট চলে আসছে। আগামী দিনকে আমরা এটাতে এন্ট্রি দিব কোথায় সেটা আমরা দেখতে পারি। চলেন আমরা বিডি অটোকার দেখি। অটোকার বিডি অটোকার দেখি, কতগুলো শেয়ার নিয়ে আপনাদের আলোচনা করছি। দেখেন বিডি অটোকার শেয়ারটাও দেখেন খুব চমৎকার পজিশনে আছে, আমাদের প্রত্যেকটা সিগন্যাল সে ফলো করছে। আমাদের এই জায়গাতে ভাইপার চ্যানেলের উপরে আছে আমাদের প্রাইস লাইন, তারপরে প্রাইস অ্যাকশন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে একটু কমলে পারে, আপনি দেখেন আপনি যদি কমে কিনতে পারেন, ডেফিনেটলি একটু যদি কমে পান আপনি কিনতেই পারেন বিডি অটোকার। এই শেয়ারটা নিয়ে আপনি একটু দেখতে পারেন, চিন্তা ভাবনা করতে পারেন। তারপরে আর কি আছে বলেন? লো পেড আপের শেয়ার, এরকম লো পেড আপ নিয়ে অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করা যেতে পারে। তো এই বিষয়গুলোর দিকে আমরা একটু খেয়াল রাখবো। আমরা মোট কথা হচ্ছে যে ফান্ডামেন্টাল যে ব্যাংক, প্রথমত সে ব্যাংক থেকে আপাতত দূরে থাকবো। আমার পরামর্শ থাকবে এটা, আপনি বিবেচনা কাজে লাগাবেন। ফিনান্স থেকে আপাতত দূরে থাকবো। মিউচুয়াল ফান্ড, ইসলাম কি বলে, ইন্স্যুরেন্স থেকে আপাতত দূরে থাকবো। মিউচুয়াল ফান্ড একটা ভালো সেক্টর, এবং এর পাশাপাশি কিছু কোম্পানি শেয়ারগুলোর দিকে একটু খেয়াল রাখতে পারেন। বিডি অটোকার, তারপরে হাক্কানি পাল্প, তারপরে হাক্কানি পাল্প, এসপি সিরামিক, এসপি সিরামিক্স, এই শেয়ারটার দিকে খেয়াল রাখতে পারেন। এসপি সিরামিকও খুব চমৎকার একটা সুপার ট্রেন্ডে উঠে গেছে শেয়ারটা, দেখা যাক ও আমাদেরকে কোথায় নিয়ে যায়, আল্লাহ ভরসা। এর পাশাপাশি কিছু হোটেল, সি পার্লের শেয়ারটা, বি কেয়ারফুল। সিপার কিন্তু ডিভিডেন্ড ডিসবার্স করেনি, সুতরাং এই শেয়ারটা আপনাকে ধাপাস করে জেডে ফেলাই দিতে পারে। তারপরেও আমাদের সিগন্যাল ও বলছে এই শেয়ারটা ভালো পজিশনে আছে, আমরা এটা খেয়াল করব এবং এই শেয়ারটাতে আমরা এন্ট্রি দিব কিনা। আমাদের এটাও সুপার ট্রেন্ডে উঠে গিয়েছে। তবে হ্যাঁ, এটার একটা শক্ত রেজিস্ট্যান্স আছে, কিন্তু আমরা যদি সাপ্তাহিক চার্টে যাই এটাতে একটা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সটা আপনাদেরকে দেখাই দিই, আপনারা ইচ্ছা করলে পারে এই রেজিস্ট্যান্স পার করে শেয়ারটাতে এন্ট্রি দিতে পারেন। আমাদের এটা পার করে এন্ট্রি দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। সাপ্তাহিক চার্টে অনেকখানি স্পেস তৈরি হবে এই শেয়ারটাতে। আমাদের এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে আমরা 43 টাকা পার করে এন্ট্রি দিলে পরে বেশি ভালো হয় এই শেয়ারটাতে। ওইটাই করা উচিত সিপারলের। তো এরকম আরও অনেকগুলো শেয়ার নিয়ে কথা বলা যেত। আগামীকালকে মার্কেট ওপেন হোক। কেয়া কসমেটিক্স এটা একটা সম্ভাবনাময় শেয়ার, ডেফিনেটলি। কেয়া কসমেটিক্স কেমন, এটা এটা মুভমেন্ট দিচ্ছে, আমাদের পার্সেন্টেজ লাইন ওঠার চেষ্টা করছে উপরের দিকে।
অ্যাক্টিভ ফাইন, এটা একটা সম্ভাবনাময় শেয়ার, কেবল এই মুভমেন্ট দেওয়া শুরু করেছে ডেলি চার্টে। ও ফাইন, দেখেন অ্যাক্টিভ ফাইন সিগন্যাল লাইন এখনো আমাদের কি ভাইপার চ্যানেলের নিচে আছে। অনেক সুযোগ পাওয়া যাবে এটাকে এন্ট্রি দেওয়ার। ভাইপার চ্যানেল পার করুক, তারপরে আমাদের রেড লাইন পার করুক, ও যদি মুভমেন্ট দেয়, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটাকে ক্রস করুক, অদ্ভুত একটা সেট আপ তৈরি হচ্ছে অ্যাক্টিভ ফাইনে। আমরা অ্যাক্টিভ ফাইনের দিকে নজর রাখবো। এরকম অনেকগুলো শেয়ার আগামী সপ্তাহে তৈরি হচ্ছে। আমরা আপাতত একটু লো পেড আপ এবং জেড, পাশাপাশি মিউচুয়াল ফান্ড, এগুলোতেই বেশি ফোকাস করার চিন্তা ভাবনা করব আগামী 15-16 দিন। আপনারা আপনাদের বিবেচনাতে যদি আমাদের এই ফোকাসটাকে ভালো মনে করেন, তাহলে পরে আপনারা আপনাদের মতো বিবেচনা করতে পারেন। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সরি আমাদের হোয়াটসঅ্যাপ একটা কনসালটেন্সি গ্রুপ আছে, আমাদের একটা লার্নিং গ্রুপ আছে, যেখানে আমরা শেয়ার নিয়ে আলোচনা করি। ইচ্ছা করলে আপনারা সেই গ্রুপে জয়েন করতে পারেন। এবং আমাদের ট্রেনিং প্রোগ্রাম চালু হচ্ছে আগামী 28 তারিখ থেকে, আপনারা চাইলে পরে সেখানেও যুক্ত হতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বারটা আপনাদেরকে দিই, 019219311195। কেমন? এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইচ্ছা করলে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। তো আজকে এই পর্যন্তই থাক, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।